হ্যালো স্টুডেন্ট, আগের দিনে যে চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম সেই চ্যাপ্টারের নাম কি ছিল? আরোহমূলক দোষ, তাই তো? এবার আরোহমূলক দোষ বলতে বোঝায় যে আরোহের সিদ্ধান্ত সংগ্রহ করার সময় কোনো ভুলভ্রান্তি ঘটেছে কিনা, সেটাই। এবার তোমরা সবাই জানো যে আরোহমূলক যে যুক্তি সেটা সিদ্ধান্ত বের করা যথেষ্ট কষ্টসাধ্য, তাই তো? কারণ কি, কয়েকটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমাদের একটা সার্বিক সিদ্ধান্তে পৌঁছাতে হয়। এবার ওই যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত দেখে একটা সার্বিক সিদ্ধান্তে পৌঁছানো, এর জন্য আমাদের দুটো নীতি অনুসরণ করতে হয়। কী কী নীতি সেটা? একটা প্রকৃতির একরূপতা নীতি আর একটা কার্যকারণ নীতি। তো এই দুটোর ওপর নির্ভর করে আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হয়। এই দুটো নীতি কী কী? প্রকৃতির একরূপতা নিয়ম মানে যা প্রকৃতিতে আজ অবধি ঘটেছে সেটাই ঘটবে এবং সেটাই ঘটেছে। এটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি। অর্থাৎ কিনা যে ধরনের ঘটনা আজ পর্যন্ত ব্যতিক্রম হয়নি, যেমন কিনা কি মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, এরকম ধরনের ঘটনা যেগুলো আগেও হয়েছে, এখনও হচ্ছে এবং পরবর্তীকালে হবে, মোটামুটি এরকম ধরে নেওয়া যায়, সেটাই হচ্ছে প্রকৃতির একরূপতা নিয়ম। আর কার্যকারণ নিয়ম বলতে কি বোঝায়? যে কোনো কার্য দেখলে আমরা মনে করে নিতে হবে কি আমাদের, যে তার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। অর্থাৎ শুধু কার্য কখনো ঘটতে পারে না, কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। এই দুটো নিয়মের উপর নির্ভর করে আমরা আরোহের সিদ্ধান্ত গড়ে তুলি, তাই তো? কিন্তু যখন কোনো আরোহমূলক যুক্তির সিদ্ধান্ত গ্রহণ করার সময় আমরা এই দুটো নীতির সাহায্য নিই না, অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, তখন কিছু দোষ উৎপন্ন হয়। অর্থাৎ আরোহমূলক যুক্তির ক্ষেত্রে তখন কিছু দোষ উৎপন্ন হয়। এবং সেই দোষগুলো কী কী সেগুলোই আমি তোমাদের আগের দিন আলোচনা করা শুরু করেছিলাম। এবং দুটো দোষের কথা আমি তোমাদের বলেওছি। সেই দুটো দোষের কথা, যে দুটো দোষের কথা তোমাদের আমি আলোচনা করে দিয়েছিলাম, সেই দুটো দোষ কী কী ছিল? একটা আমি তোমাদের করিয়েছিলাম কি, একটা অবৈধ সামান্যীকরণ দোষ, আর একটা কী ছিল? কাকতালীয় দোষ। এই দুটো দোষের কথা তোমাদের আমি বলেছিলাম, তাই তো? অবৈধ সামান্যীকরণ দোষের কথা কি বলেছিলাম? যে যদি কয়েকটা দৃষ্টান্ত দেখে সমগ্র সেই জাতি সমগ্রটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করে নিই। যেমন কি, এই উদাহরণটা তোমাদের আমি দিয়েছিলাম বোধহয়, যে 100 জন ছাত্রকে সৎ দেখে কোনো একটা জায়গায় ধরো 100 জন স্টুডেন্ট রয়েছে, তারা সবাই সৎ। এবার তাই দেখে যদি আমরা সিদ্ধান্ত করে নিই যে তার মানে যত স্টুডেন্ট রয়েছে সবাই সৎই হয়। এই যে কয়েকটা মাত্র দৃষ্টান্ত দেখে আমরা পুরো ছাত্র জাতি সম্পর্কে একটা সিদ্ধান্ত করে নিলাম, এটাই হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। এখানে কিন্তু আমরা কার্যকরণ নিয়মের সাহায্যও নিয়ে নিই, প্রকৃতির একরূপতা নীতিরও সাহায্য নিয়েছে কিসের সাহায্য? অবাধ অভিজ্ঞতা। যে 100টা স্টুডেন্ট দেখে আমি সিদ্ধান্ত করে নিলাম কি, যে ওরা যখন সব, তার মানে সব ছাত্র সব। এটাই হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। আর আরেকটা কি বলেছিলাম? কাকতালীয় দোষ। কাকতালীয় দোষ মানে যে একটা ঘটনার সাথে পরে আরেকটা ঘটনা ঘটে, কিন্তু একটার সাথে একটা কোনো যোগাযোগ নেই, একটা সামান্য কুসংস্কারে বশবর্তী হয়ে আমরা সেই সিদ্ধান্ত গড়ে তুলি। এর উদাহরণ হিসাবে কী দিয়েছিলাম তোমাদের? একটা মনে করে দেখো, যে নতুন বউ আসলে বাড়িতে, শ্বশুরের মৃত্যু হলো, তার মানে নতুন বউ আসাই হচ্ছে শ্বশুরের মৃত্যুকরণ। এই উদাহরণটা আমি তোমাদের দিয়েছি, তাই তো? তাহলে এই দুটো দোষ তোমাদের করিয়েছি। এবার বাকি যে দোষগুলো হতে পারে আরও সিদ্ধান্তে, সেগুলো আমি বাদ বাকিগুলো আজকে তোমাদের বলে দেবো। এবার 3 নম্বর দোষ কী হতে পারে? সেটা হচ্ছে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। সহকার্যকে কারণ বলে মনে করা বলতে বোঝায় যে ধরো পাশাপাশি দুটো ঘটনা রয়েছে, এবার কার্য আর কারণ তো পাশাপাশি থাকে, তাই না? কারণ হলো কি, কার্যের পূর্ববর্তী ঘটনা, আর কার্য কি, কারণের পরবর্তী ঘটনা। এবার পাশাপাশি দুটো ঘটনা যদি ঘটে, তবে সবসময় যদি আমরা ওটা আগেরটাকে কারণ আর পরেরটাকে কার্য বলে ধরে নিই, সেক্ষেত্রে এই সহকার্যকে কারণ বলে মনে করার দোষটা ঘটতে পারে। এটা এখানেও কিন্তু তাই, এটা অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে মনে করা হয়। যদি যে দুটো পরপর ঘটনা দেখে যে একটা অপরটা কারণ, তাহলে এই সহকার্যকে কারণ বলে মনে করা দোষ হয়। এক্ষেত্রে যদি প্রকৃতির একরূপতা নিয়ম আর কার্যকর নিয়মের সাহায্য নেওয়া হতো, তাহলে এই ধরনের দোষটা ঘটতো না। যেমন দেখো, আমরা কি দেখি যে সবসময় যে আগে দিন হচ্ছে তারপর রাত্রি হচ্ছে, তখন এই যে দিন আগে হচ্ছে তারপর রাত্রি হচ্ছে, এর থেকে যদি মানে এটা অবাধ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি সিদ্ধান্ত করে নিলাম যে তার মানে দিনটা যেহেতু আগে আর রাতটা পরে, তার মানে দিনই হচ্ছে রাত্রি হওয়ার কারণ। এটাই তো হবে, তাই তো? দুটো পরপর ঘটনা রয়েছে, আগে দিন রয়েছে, পরে রাত হচ্ছে। এবার আমরা ওই দুটো নীতির কোনো সাহায্য নিলাম না,
বুঝলাম কি অবাধ অভিজ্ঞতা। হ্যাঁ, আগের দিন দেখতে পাচ্ছি, পরে রাত্রি। তার মানে কি, ওই যেহেতু আগের দিন, সেজন্য দিনটা হচ্ছে কারণ আর রাত্রি হচ্ছে কার্য। এটা যদি মনে করে নেওয়া হয়, তাহলে যে দোষটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। ঠিক আছে, এই যে দেখো উদাহরণটা নিয়েছি আমি, দিন ও রাত উভয় হচ্ছে কিন্তু সহকার্য, দেখতে পাচ্ছ, সহকার্য পাশাপাশি দুটো অবস্থান করে। এবার আসল কারণ কি, যখন আমরা কার্যকারণ নীতি বা প্রকৃতির একপ্রকার নীতি এই নিয়ম দুটোর সাহায্য নিতাম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম এই দুটোর আসল কারণটা কি। দুটো কারণ হচ্ছে কি, উভয়েরই কারণ আহ্নিক গতি, মানে এরা দুটোই কিন্তু একটা কারণের জন্য ঘটে, অর্থাৎ এটা দুটোই কার্য, দিনও কার্য রাতও কার্য। এরা দুটো পাশাপাশি থাকে বলে কিন্তু এরা একটা অপরটার কারণ নয়। দিনও একটা কার্য, রাতও একটা কার্য। এদের দুজনেরই কারণ কি, এদের দুজনের কারণ হচ্ছে আহ্নিক গতি, অর্থাৎ আহ্নিক গতির ফলে দিন হয়, আবার আহ্নিক গতির ফলে রাত হয়। তাহলে দেখতে পাচ্ছ দুটো ঘটনা পাশাপাশি রয়েছে, দিন আর রাত। এই দিন আর রাতকে পাশাপাশি দেখে রাতকে দিনের কার্য আর দিনকে রাতের কারণ এটা বললেই হয়ে যাবে কি সহকার্যকে কারণ। আসল ঘটনাটা কি দেখা যাচ্ছে, এই দিন আর রাত কিন্তু দুটোই কার্য, কোনোটাই কারণ নয়। কারণটা কি, এই দুটোরই কারণ হচ্ছে আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে কিন্তু দিন রাত হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। তাহলে এই যে কোনো দুটো ঘটনা পাশাপাশি ঘটলেই আমরা তাকে কার্যকারণ বলতে পারি না। হ্যাঁ, সেটা অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে যদি সিদ্ধান্ত করা হয়ে যায়, তখনই সেই দোষটা ঘটতে পারে, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। ঠিক সেরকম দেখো, আমি আরও দুটো উদাহরণ তোমাদের দিয়েছি। বিদ্যুৎ চমক বজ্রপাতের কারণ। হ্যাঁ, বিদ্যুৎ আগে চমকায়, তারপর আমরা দেখি কি বজ্রপাত হয়, তাই তো। এক্ষেত্রে দুটো কি আসল কারণ কি, এইটা বিদ্যুৎ চমকও কিন্তু একটা কার্য, বজ্রপাতটাও কিন্তু একটা কার্য। এই দুটো কিন্তু কোনোটাই কারণ নয়, দুটো পাশাপাশি অবস্থান করছে বলে মনে হয় যে এটা হচ্ছে এর কারণ, কিন্তু আসলে তা না। আসল কি, আসল হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণ। মেঘে মেঘে ঘর্ষণ হয় বলেই কিন্তু বিদ্যুৎ চমকায় আর বাজ পড়ে। এই মেঘে মেঘে ঘর্ষণটা যদি না হতো, এই দুটো কার্যের কোনোটাই হতো না। তার মানে দেখা যাচ্ছে কি, এটাও একটা কার্য, এটাও একটা কার্য। এদের কারণটা কি, কারণ হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণ। হ্যাঁ, এবার মেঘে মেঘে যখন ঘর্ষণ হয়, তখন একই সাথে কিন্তু বিদ্যুৎও চমকায়, আবার বজ্রপাতও হয়। হ্যাঁ, এবার যেহেতু আলোর গতিবেগ বেশি, সেই জন্য আগে বিদ্যুতের চমক বা আলোর ঝলকানি আমরা দেখতে পাই, তারপরে আমরা শব্দের গতিবেগ একটু কম বলে আমরা বাজ পড়ার শব্দটা শুনি, কিন্তু দুটো কিন্তু একই সাথে হয়। আর এই দুটোরই কারণ হচ্ছে ওই মেঘের ঘর্ষণ। ঠিক সেরকম দেখো, জোয়ার ভাটার কারণ। আগে জোয়ার হয়, তারপর ভাটা হয়, পরপর দেখে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কী হলো, সিদ্ধান্ত করা হলো জোয়ার হচ্ছে ভাটার কারণ। কিন্তু তা নয়। দুটোর কারণ কি আসলে, জোয়ার ভাটার কারণ হচ্ছে চন্দ্র সূর্যের আকর্ষণ, তাই তো। চন্দ্র আর সূর্যের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়। তার মানে দেখা যাচ্ছে কি, সহকার্যের ক্ষেত্রে প্রত্যেকটা উদাহরণে দেখো যে এখানে কোনো দুটোই কার্য, কারণটা এখানে সুপ্তভাবে থাকে, যেটাকে কিনা সাধারণ মানুষ বিচার করে না, অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে একটাকে অপরটার কারণ বলে বুঝে নেয়। কিন্তু আসল কারণ বা প্রকৃতির একরূপতার নিয়ম বা কার্যকর নিয়ম যদি মেনে করা হতো, তাহলে দেখা যেত যে এদের ভেতরে আসল কারণটা কী। এই জোয়ার ভাটার কারণ আসলে কি, যে চন্দ্র সূর্যের আকর্ষণ। তার মানে কি, চন্দ্র আর সূর্যের আকর্ষণের ফলে যেমন জোয়ারও হয়, চন্দ্র আর সূর্যের আকর্ষণে ভাটাও হয়। এই দুটোরই কারণ হচ্ছে চন্দ্র সূর্যের আকর্ষণ। তাহলে এরা কিন্তু কোনোটাই কারণ নয়, দুটোই কার্য। ঠিক এরাও দুটোই কার্য। এদের আসল কারণ মেঘের ঘর্ষণ, তারপর দিন রাতের কারণ আহ্নিক গতি। বুঝতে পারছো? তাহলে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ যখনই ঘটবে, বুঝবে ওখানে কোনো আলাদা কোনো কারণ রয়েছে। যে দুটো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি, দুটোই হচ্ছে কার্য। এই জন্যই বলা হয় যে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। সহকার্য, বুঝতে পারছো কথাটা? সহকার্য মানে এই দুটোই কার্য পাশাপাশি অবস্থান করছে, এরা কোনোটাই কারণ নয়। কারণ রয়েছে একটা সুপ্তভাবে, যে কারণটা কিনা আমরা যদি কার্যকারণ আর প্রকৃতির একরূপতার নিয়ম অনুযায়ী এগোতে পারতাম, তাহলে কিন্তু এই দোষটা হতো না। অর্থাৎ দুটো কার্য পাশাপাশি রয়েছে বলে এটাকে সহকার্য বলা হয়। অর্থাৎ এই দুটো ঘটনার একটাও কিন্তু অপরটার কারণ নয় বা কার্য নয়, দুটোই কার্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, পরেরটা তোমাদের হচ্ছে 4 নম্বর, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ বলে মনে করার দোষ। আবশ্যিক শর্ত মানে যে শর্তটা উপস্থিত না থাকলে কখনো কোনো কার্য ঘটতে পারে না। মানে এই শর্তটাকে উপস্থিত থাকতেই হবে, তবেই কার্যটা ঘটা সম্ভব। কিন্তু তাই বলে এমন নয় যে এই শর্তটা থাকলেই শুধুমাত্র কার্যটা ঘটবে। হ্যাঁ, এই কার্য ঘটার পিছনে আরও কারণ থাকতে হবে,
তবে কি এই মানে যে ঘটনাটা বা যে শর্তটা না থাকলে কার্যটা কখনো ঘটতেই পারে না, সেটাই হচ্ছে আবশ্যিক শর্ত। যেমন যেমন মনে করো যে আগুনের উপস্থিতি আগুন যদি জ্বলে, তখন মনে করতে হবে কি অক্সিজেন উপস্থিতি আছে। তার মানে কি অক্সিজেন না থাকলে আগুন জ্বলা সম্ভব নয়। তার মানে অক্সিজেন হচ্ছে আগুন জ্বলার কারণ। এইবারে যদি এই সিদ্ধান্ত করা হয় যে আগুন জ্বলার কারণ হচ্ছে অক্সিজেন, বা অক্সিজেনের উপস্থিতি আগুন জ্বলার কারণ, এই যদি সিদ্ধান্ত করা হয় যে কোথাও একটা আগুন জ্বলছে মানে অক্সিজেন রয়েছে বলেই জ্বলছে, এই সিদ্ধান্তটা করা হলেই কিন্তু বলা হবে এটাকে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ বলে মনে করা হয়েছে। কারণ দেখো, পৃথিবীর সর্বোচ্চই অক্সিজেন রয়েছে, কিন্তু তাই বলে কি সব জায়গায় আগুন জ্বলছে? হ্যাঁ, জ্বলছে না। আগুন জ্বলার একটা শর্ত যে অক্সিজেন না থাকলে সেখানে আগুন জ্বলতে পারে না, কিন্তু তাই বলে কিন্তু এমন নয় যে যেখানেই অক্সিজেন রয়েছে সেখানেই আগুন জ্বলবে। আরও আগুন জ্বলার আরও শর্ত কী কী রয়েছে? কোথাও দাহ্য পদার্থের উপস্থিতি থাকতে হবে। মানে ধরো বারুদ কিংবা যে কোনো কেরোসিন তেল বা তোমার দেশলাই কাঠি, এই সমস্ত মানে এই ধরনের দাহ্য পদার্থ থাকতে হবে, এবং তাতে দেশলাই কাঠির সংযোগ হতে হবে, তবে আগুন জ্বলবে। এবার ওই আগুনটা জ্বলার জন্য যে গ্যাসটার উপস্থিতি আবশ্যক সেটা হচ্ছে অক্সিজেন। তার মানে কি, এই যদি এই দাহ্য পদার্থগুলো থাকতো, হ্যাঁ, আর তাতে অগ্নিসংযোগ করাও হতো, যদি অক্সিজেনের উপস্থিতি না থাকতো তাহলে আগুনটা জ্বলতো না। তার মানে কি, অক্সিজেন হচ্ছে একটা আবশ্যিক শর্ত, মানে অক্সিজেন থাকতেই হবে আগুন জ্বলার জন্য। কিন্তু এমন নয় যে অক্সিজেন আছে মানেই সেখানে আগুন জ্বলবে, ঠিক আছে? তার মানে এখানে কি দেখা যাচ্ছে, তাহলে কি পুরোটাই কি অক্সিজেন, একটা আগুন জ্বলার জন্য কি অক্সিজেন পুরোটাই দায়ী? না, আংশিক, তাই তো। কারণ কি, আগুন জ্বলার জন্য যেমন অক্সিজেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে আরও রয়েছে কি দাহ্য পদার্থের উপস্থিতি রয়েছে, এবং দাহ্য পদার্থের সাথে সংযোগও রয়েছে। তাহলে দেখো, একটা আগুন জ্বলার পিছনে 3-4টে শর্ত তোমাদের বললাম, কিন্তু এখানে কি সিদ্ধান্ত করা হয়েছে যে আগুন জ্বলার জন্য অক্সিজেনই দায়ী। তার এই ভুল হয়ে গেল। এটা কি হলো, অবাধ অভিজ্ঞতার উপরে নির্ভর করে সিদ্ধান্ত করা হয়েছে, তাই তো। যে সাধারণ লোক দেখতে পাচ্ছে বা যে কেউ হলো দেখতে পাচ্ছে যে অক্সিজেন রয়েছে, আগুন জ্বলছে, তার মানে ওই অক্সিজেনের উপস্থিতি আগুন জ্বলার কারণ। এটা পুরোপুরি অবাধ অভিজ্ঞতার উপর হয়ে গেল সিদ্ধান্ত করা। কিন্তু যদি কার্যকরণ নিয়মের ওপর করা হতো, হ্যাঁ, কিংবা প্রকৃতির একরূপতার নিয়মের ওপর করা হতো সিদ্ধান্ত, তাহলে কিন্তু এই ভুলটা হতো না। যেহেতু অবাধ অভিজ্ঞতার উপরই করা হয়েছে সিদ্ধান্ত, সেই জন্য একটা আবশ্যিক শর্তকে সমগ্র কার্যের কারণ বলে মনে করা হয়েছে, ঠিক আছে, যেটা কিনা হওয়া উচিত নয়। পুরো কারণ মানে যে কোনো কার্যের পেছনে একটা সমগ্র কারণ যদি থাকে, সেটাকে মানে আর কোনো শর্তের প্রয়োজন হয় না, তখনই আমরা কিন্তু একটা কার্যের কারণরূপে সেটাকে উপস্থাপিত করতে পারি। কিন্তু যখন দেখা যায় যে শুধুমাত্র ওই একটা শর্ত উপস্থাপিত হলে একটা কার্য ঘটা সম্ভব নয়, তার সাথে সাথে আরও অনেক শর্তের প্রয়োজন, তখন কিন্তু আমরা সেই ঘটনাটাকে কারণ বলতে পারি না। সেটা তখন হয়ে যায় কি আবশ্যিক শর্তকে সম্পূর্ণরূপে কার্য বলে মনে করার দোষ হয়েছে। কেমন? এখানে আরেকটা উদাহরণ আমি নিয়েছি, দেখো, ইলেকট্রিক তারে বিদ্যুৎ থাকা হচ্ছে ট্রেন চলার কারণ। হ্যাঁ, ইলেকট্রিক তারে তো বিদ্যুৎ থাকতেই হবে, তবে ট্রেন চলবে, এটা তো ঠিকই। কিন্তু শুধু ধরো ইলেকট্রিক তারে বিদ্যুৎ রয়েছে, তাহলে কি ট্রেন চলবে? ট্রেন চলবে না। হ্যাঁ, কিন্তু বিদ্যুৎটা থাকতেই হবে, বিদ্যুৎ না থাকলে ট্রেন কখনো চলা সম্ভব না। কিন্তু বিদ্যুৎ আছে মানে সবসময় যে ট্রেনটা চলবে এমন না। এই ট্রেন চলার জন্য আরও কী কী শর্তের প্রয়োজন আছে? যে ট্রেনে ইঞ্জিনটা ঠিকঠাক থাকতে হবে, তারপর ট্রেনের ড্রাইভার ভালো থাকতে হবে, যে কিনা ট্রেন ভালো চালাতে পারে, তাই তো। এই শর্তগুলো একত্রিত হলেই কিন্তু ট্রেনটা ঠিক করে চলবে, তাই তো। এবার যদি আমি বলি, মানে এই সিদ্ধান্তে আসি যে যেহেতু বিদ্যুতের সংযোগ হয়েছে ইলেকট্রিক তারে, সেই কারণে ট্রেন চলছে, এটা ভুল হয়ে যাবে। তার মানে কি, এই যে কতগুলো শর্ত একত্রিত হলে একটা ট্রেন চলে, হ্যাঁ, তার আমি একটা মাত্র শর্তকে নিয়ে সেটাকে কারণরূপে আমি উল্লেখ করলাম, তাই তো। এটা হবে না, বুঝেছো? যে কটা শর্ত একত্রিত হলে একটা ট্রেন চলা সম্ভব হয়, সেগুলোকে সব কটাকে ইনক্লুড করতে হবে। এই একটা জিনিসকে নিয়ে বা একটা পার্টকে নিয়ে আমি যদি পুরো একটা কার্যের কারণ বলে ধরে নিই, সেক্ষেত্রেই এই দোষটা হবে, যে আবশ্যিক শর্ত মানে ওই শর্তটা থাকতেই হবে, ওই শর্তটাকে কারণ বলে মনে করার দোষ হবে। কেমন? এই হচ্ছে আরেকটা আরোহমূলক দোষ। এবার আরও দেখো, এরপর হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। অবান্তর মানে যেটাকে কারণ বলে মনে করার কোনো দরকারই নেই, সেটাকে যদি মনে করা হয় কারণ, সেটাকেই বলা হয় অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। মানে সবসময় তো বলা হচ্ছে যে কারণ কার্যের অগ্রগতি ঘটনা,
এবার যে কোনো দুটো ঘটনা, যেটা আগের ঘটনা সেটাকে যদি কারণ বলে ধরে নেওয়া হয় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে, সেক্ষেত্রে এই অবান্তর ঘটনাটাকে অনেক সময় কারণ বলে ধরে নেওয়া হয়। যেমন দেখো, এই যে কোনো ঘটনার সাথে সেটা আগে একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, আর পরে একটা ঘটনা ঘটছে, এবার এই দুটোর মধ্যে কোনো প্রাসঙ্গিক সম্পর্ক নেই বা কোনো বাস্তবতার সম্পর্কও নেই, সেক্ষেত্রে এই দোষটা ঘটে থাকে। হ্যাঁ, যদি প্রাসঙ্গিক বা কোনো বাস্তব ঘটনা যদি সম্পর্কটা জড়িত থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা অপ্রাসঙ্গিক অবাস্তব ঘটনাকে টেনে নিয়ে এসে সে কোনো একটা কার্যের কারণরূপে উপস্থাপিত করা হলো, সেক্ষেত্রে এই দোষটা ঘটে থাকে। অর্থাৎ যে কার্য উৎপাদনের ক্ষেত্রে যে কারণটার কোনো রকম ভূমিকাই নেই, সেটাকে যদি আমরা সেই কার্যটার কারণ বলে মনে করে থাকি তাহলে এই অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ হয়। যেমন দেখো যে দুটো যদি কখনো কোনো কারণ অনুসন্ধান করতে যাওয়া হয়, হ্যাঁ, আমাদের সবসময় কি নজর দিতে হবে কি প্রাসঙ্গিক উপাদানগুলোর দিকে। অপ্রাসঙ্গিক যে উপাদানগুলো আছে সেগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, আর এড়িয়ে চলার জন্য দরকার কি সবসময় আমাদের প্রকৃতির একরূপতা নিয়ম আর কার্যকারণ নিয়ম, এই দুটো নীতি যদি না মানা হয়, শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত টানতে থাকি আমরা সবসময়, তাহলে কিন্তু এই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, তারপর প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ গুরুত্বহীন, এই যে ব্যাপারগুলো না, এগুলোকে আমরা সবসময় মিলিয়ে ফেলি, এগুলোকে সবসময় আলাদা করা সম্ভব হয় না। আর কার্যকর নির্ণয়ের ক্ষেত্রে এই ঘটনাগুলোকে কিন্তু সবসময় বিবেচনা করে তবেই সিদ্ধান্ত করতে হয়, কারণ এটা হচ্ছে আরোহের সিদ্ধান্ত, অবরোহ নয় কিন্তু। তাই জন্য আরোহের সিদ্ধান্ত নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমাদের ঝুঁকি থেকে যায় যেহেতু, তাই এই জন্য আমাদের সবসময় যেগুলো অপ্রাসঙ্গিক বিষয় ওগুলোকে এড়িয়ে চলতে হয়। আর ওগুলো যদি আমরা এড়িয়ে চলতে না পারি, সেক্ষেত্রেই অবান্তর ঘটনাকে আমরা কারণ বলে মনে করে থাকি। তার মানে কি যে এই যে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ, এটা বেশিরভাগই তোমাদের মিলের পরীক্ষণ পদ্ধতিগুলো নিশ্চয়ই মনে আছে। মিলের পরীক্ষণ পদ্ধতিতে যেটা সহপরিবর্তন পদ্ধতি রয়েছে আর যেটা অন্যই পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো এই পদ্ধতি যখন অনুসরণ করে কোনো কার্যকারী সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়, এই পদ্ধতি দুটোর অপপ্রয়োগ হলেই কিন্তু এই দোষের উৎপত্তি হয়। যেমন উদাহরণ দেখো, যে ধরো অমাবস্যা তিথিতে যাত্রা করাই রামের পথ দুর্ঘটনার কারণ। রাম যখন যাত্রা করেছিল সেটা অমাবস্যা তিথি ছিল, হ্যাঁ, এবার ওর পথ দুর্ঘটনা হয়েছে। এবার মনে করা হলো কি যে ওই অমাবস্যা তিথিতে যাত্রা করেছে বলেই ওর পথ দুর্ঘটনা হয়েছে। কিন্তু এটা তো পুরো একটা অবান্তর ঘটনা, তাই না? কোথাও যাত্রা করার সময় কোনো তিথি নক্ষত্রের কোনো দরকার থাকে না, থাকে কি সাবধানতা অবলম্বনের। হ্যাঁ, পথ চলার ক্ষেত্রে যদি সাবধানতা অবলম্বন করা যায় তাহলে কিন্তু তার কোনো দুর্ঘটনা ঘটে না। হ্যাঁ, এক্ষেত্রে কি রাম ঠিক মতো রাস্তায় চলাফেরা করেনি, সাবধানতা অবলম্বন করেনি, তাই রামের দুর্ঘটনা ঘটেছে। আর এখানে কী দায়ী করা হলো? অমাবস্যা তিথি। এটা পুরোটাই একটা কুসংস্কারের জন্য, তাই না? অর্থাৎ যাতায়াতের সময় আমরা কোনো তিথি নক্ষত্র বিচার করি না, করি কি সাবধানতা অবলম্বন করি। তাহলে যেটা আসল ঘটনা, হ্যাঁ, যে সাবধানতা অবলম্বন না করার জন্য রামের দুর্ঘটনা হলো, এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু কি হলো, এখানে সিদ্ধান্ত করা হলো কি অমাবস্যা তিথিতে যাত্রা করাই রামের পথ দুর্ঘটনার কারণ, যেটা কিনা পুরোপুরি অবাস্তব ঘটনা। একটা অপ্রাসঙ্গিক একটা কারণকে বা অপ্রাসঙ্গিক একটা বিষয়কে এখানে কারণ হিসাবে এনে দাঁড় করানো হয়েছে, হ্যাঁ, যেটা কিনা এখানে করাটা উচিতই হয়নি, তাই না? যেটা প্রাসঙ্গিক বিষয় আমরা সবাই জানি কি রাস্তায় চলতে গেলে সাবধানতা অবলম্বন করতে হয়, আর এখানে এটাই সিদ্ধান্ত হওয়া উচিত ছিল কি রামের সাবধানতা অবলম্বন না করার জন্য তার পথ দুর্ঘটনা ঘটেছে। এটা করলে কিন্তু কার্যকারণ নীতি আর তোমার প্রকৃতির একরূপতার নিয়ম মেনটেন করে করা হতো, সেটা যেহেতু হয়নি সেই জন্য এখানে এই দোষের উৎপত্তি হয়েছে। কেমন? আরেকটাও দেখো উদাহরণ, যে অশোক যে পরীক্ষা ফেল করবে তা সবাই জানতো, কারণ কি অশোক যখন পরীক্ষা হলে যায় তখন একটা অপয়া লোকের সাথে দেখা হয়েছিল। এটাও একটা দেখেই বুঝতে পারছো এটা একটা অপ্রাসঙ্গিক ব্যাপার। হ্যাঁ, অশোক পড়াশোনা করেনি তাই ফেল করেছে, কিন্তু কি এখানে সাধারণ যারা কিছু অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত করে তারা কি একটা লোককে অপয়া বলে মনে করে নিয়েছে, এবার তার সাথেও দেখা হয়েছে বলে সে ফেল করেছে। কিন্তু এটা কি কোনো কথা? ও যদি ভালো করে পড়াশোনা করতো, হ্যাঁ, তাহলে যার সাথেই দেখা হোক না কেন সে পরীক্ষায় ফেল করতো না, তাই না? তাহলে পরীক্ষায় ফেল করার কারণ হচ্ছে আসল কারণ সে পড়াশোনাই করেনি ঠিক করে। কিন্তু এখানে কি বলা হয়েছে যে অপয়া লোকটার সাথে দেখা হয়েছে বলে অশোক ফেল করেছে।
ঠিক আছে, এটা হচ্ছে একটা অপ্রাসঙ্গিক ঘটনা। তার মানে যেগুলো কোনো গুরুত্ব নেই বা যেগুলো কার্য ঘটার ক্ষেত্রে কোনো রকমভাবেই প্রভাব ফেলে না কার্যের ওপর, সেই ঘটনাগুলোকে যদি অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কারণ হিসাবে এনে উপস্থাপন করি, তাহলে যে দোষটা ঘটে সেটাই হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। ঠিক আছে, এই 5টা হলো। আর একটা আছে, সেটা হচ্ছে মন্দ উপমা। এটা তোমরা জানো, যাই হোক এটাও যেহেতু আরোহের দোষ, সেই জন্য এটাও পড়তে হবে। মন্দ উপমাটা কি, উপমা যুক্তি কি আগে সেটা জানতে হবে। তো উপমা যুক্তি তোমাদের পড়ানো হয়েছে আগে। উপমা যুক্তি হচ্ছে দুটো বস্তু বা ব্যক্তি বা ঘটনা যাই হোক না কেন, হ্যাঁ, এদের মধ্যে কয়েকটা বিষয় যদি মিল থাকে, সেই কয়েকটা বিষয় মিল দেখে, হ্যাঁ, আরেকটা ঘটনা বা বিষয়ে যদি ওই একটা ঘটনার মধ্যে উপস্থিত দেখে আবার আরেকটা ঘটনার মধ্যে আমরা অনুমান করে নিই, সেক্ষেত্রে যে মানে সেই যুক্তিটাকে বলা হয় উপমা যুক্তি। যেমন ধরো দুটো ব্যক্তির কথাই আমি বলি, দুটো ব্যক্তির ক্ষেত্রে কয়েকটা বিষয় মিল দেখা গেছে, হ্যাঁ, এবার একজনের ক্ষেত্রে আরেকটা এক্সট্রা কোনো গুণ দেখা গেছে, হ্যাঁ, তখন ওই কয়েকটা বিষয় মিল দেখে ওই যেহেতু একটা এক্সট্রা বিষয় গুণ একজনের ক্ষেত্রে দেখা গেছে, তখন আমরা অনুমান করে নিই কি, যে এতগুলো বিষয় যখন মিল, তার মানে ওই যে ব্যক্তির ক্ষেত্রে ওই গুণটা দেখা যায়নি, তার মানে ওই ব্যক্তির ক্ষেত্রে নিশ্চয়ই গুণটা থাকবে। যেমন কি দেখো, যে রাম আর শ্যাম 2 ভাই, রাম পড়াশোনায় খুব ভালো, শ্যামও পড়াশোনা ভালো, দুজনেই এক স্কুলে পড়ে, দুজনেই খুব কী বলবো, দুজনেই খুব কথা শোনে, বাধ্য ছেলে, হ্যাঁ, তাহলে রাম পরীক্ষায় ভালো ফলাফল করেছে, সুতরাং শ্যামও পরীক্ষায় ভালো ফল করবে। এই যে কতগুলো দেখেছো বিষয় মিল বললাম আমি, যে দুজনেই ভালো ছেলে, দুজনেই একসাথে এক স্কুলে পড়াশোনা করে, হ্যাঁ, দুজনেই বাধ্য, হ্যাঁ, তাহলে এবার রাম যেহেতু পরীক্ষায় ভালো ফল করেছে, শ্যামেরটা কিন্তু আমি এখনও জানি না, হ্যাঁ, যেহেতু এতগুলো বিষয় মিল, তাহলে কি আমি সিদ্ধান্ত করে নিলাম যে রাম যেহেতু পরীক্ষায় ভালো করেছে, তাহলে শ্যামও ভালো করবে। আচ্ছা, কিন্তু এটা নাও হতে পারে, কারণ সে এমন হতে পারে যে সবই ভালো, কিন্তু রামের মেরিট বেশি ভালো, শ্যামের অতটা নয়, সুতরাং রামের মতো রেজাল্ট তার নাও হতে পারে। কিন্তু কি এই কতগুলো বিষয় মিল দেখে মোটামুটি আমরা একটা সিদ্ধান্ত করে ফেলি, আর এটাই হচ্ছে উপমা যুক্তি। এবার এই উপমা যুক্তির ক্ষেত্রে দুটো হতে পারে, একটা হচ্ছে ভালো উপমা যুক্তি হতে পারে, একটা মন্দ হতে পারে। ভালো উপমা যুক্তি কীরকম, ধরো যে মিলগুলো আমি খুঁজছি, হ্যাঁ, যেগুলোর উপর ভিত্তি করে আমি একটা মানে অন্য একটা বিষয়ে আমি সিদ্ধান্ত করব বা অন্য কোনো একটা বিষয় আমি অনুমান করতে পারি, সেই যে বিষয়গুলোর উপর নির্ভর করে আমি একটা সিদ্ধান্ত করি, সেই বিষয়গুলো যদি প্রাসঙ্গিক হয়, হ্যাঁ, কিংবা ওগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়, তাহলে কি সিদ্ধান্তটা জোরালো হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কিন্তু গুরুত্বহীন বিষয়ের উপর নির্ভর করে যদি কোনো সিদ্ধান্ত করা হয়, তাহলে কিন্তু এই মন্দ উপমান নামক দোষটা ঘটে। যেমন দেখো, এই যে তোমাদের যে উদাহরণটা দিলাম এক্ষুনি, এগুলো কিন্তু আমি গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত মিলগুলোকে খুঁজে বের করে তবে একটা সিদ্ধান্ত করেছি। হ্যাঁ, যে কটা বললাম আমি, যে রাম আর শ্যামের সাথে তুলনা করে, হ্যাঁ, ওগুলো শুনে মনে হচ্ছে না সিদ্ধান্তটা যে রাম ভালো রেজাল্ট করলে শ্যামও ভালো করতে পারে। এটা কিন্তু খুব একটা অবান্তর আমি কতগুলো দৃষ্টান্ত নিইনি, তাই না? যেগুলো মিল থাকলে একটা ছেলের সাথে আরেকটা ছেলেকে তুলনা করা যায়, আমি সেগুলোই নিয়েছি। সেই জন্য এটা হচ্ছে ভালো উপমা যুক্তি। আর একটা দেখো, যদু আর মধু দুজনেরই ম্যালেরিয়া হয়েছে। এবার যদুকে দেখা গেছে কি কুইনাইন খেয়েছে, তার ম্যালেরিয়া ভালো হয়ে গেছে। এবার মধুর তো ম্যালেরিয়া হয়েছে। এবার তখন সিদ্ধান্ত কী করা হবে, যেহেতু যদুর ম্যালেরিয়া হয়েছিল এবং তাকে কুইনাইন খাওয়ানোর পরে সে সুস্থ হয়ে গেছে, এবার মধুকেও কুইনাইন খাওয়ালে তারও ম্যালেরিয়া ভালো হয়ে যাবে। এটাও কিন্তু একটা প্রাসঙ্গিক ঘটনা মিল দেখে তার সাহায্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাও একটা ভালো উপমা। কিন্তু যখন কতগুলো অপ্রাসঙ্গিক বিষয়ের উপর নির্ভর করে আমি একটা সিদ্ধান্ত গড়ে তুলব, সেখানে মন্দ উপমা নামক, অর্থাৎ সেই আরোহে মন্দ উপমা নামক দোষটা ঘটে থাকে। যেমন দেখো, এই অপ্রাসঙ্গিক বিষয় বলতে কীরকম বোঝাচ্ছে, যে মানুষের জন্মবৃদ্ধি রয়েছে, হ্যাঁ, মানুষের জন্মবৃদ্ধি রয়েছে, উদ্ভিদেরও জন্মবৃদ্ধি রয়েছে, হ্যাঁ, মানুষের বিনাশ রয়েছে, উদ্ভিদেরও বিনাশ রয়েছে, মানুষের বিকাশ রয়েছে, উদ্ভিদেরও বিকাশ রয়েছে। তাহলে এবার সিদ্ধান্ত যদি করা হয় যে তাহলে মানুষের যেহেতু বুদ্ধি আছে, উদ্ভিদেরও বুদ্ধি আছে। এই যে অপ্রাসঙ্গিক একটা বিষয় সিদ্ধান্ত করা হলো, হ্যাঁ, আমরা সবাই জানি কি বুদ্ধিবৃত্তি শুধু মানুষেরই থাকে, তাই তো? হ্যাঁ, অন্য কোনো জীবের থাকে না। এই উদ্ভিদেও কিন্তু মানুষের মতো জন্ম, বৃদ্ধি, বিনাশ সবই রয়েছে,
কিন্তু যেহেতু শুধুমাত্র বুদ্ধিবৃত্তিশীলকে মানুষ, সেই জন্য তারই বুদ্ধি থাকবে, উদ্ভিদের থাকে না। এখানে তাহলে কি অপ্রাসঙ্গিক বিষয় একটা সিদ্ধান্ত করা হলো, এই জন্য এটা এই আরোহ যুক্তিটাতে একটা মন্দ উপমা নামক একটা দোষ ঘটেছে। তারপরে আরেকটা দেখো, প্রায় জলে স্নান করো না, কারণ এক টুকরো দড়ির মতো তোমার শরীরও পচন ধরবে। আমরা জানি কি দড়ি জলের মধ্যে ভিজিয়ে রাখলে কী হয়, পচে যায়, তাই তো? এবার এখানে কি বলা হচ্ছে যে প্রায় জলে স্নান করো না, তাহলে ওই দড়িটার মধ্যে তোমারও শরীরে পচন ধরবে। কিন্তু মানুষের শরীর আর দড়ি কি এক জিনিস হলো নাকি? হলো না তো। তাহলে এটা একটা পুরোপুরি অপ্রাসঙ্গিক একটা বিষয়, কোথায় দড়ি কোথায় মানুষ, তাই না? দড়িকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে পচে যায়, সবাই জানে, কিন্তু তাই বলে মানুষের তাই হবে? এখানে যে দুটো অপ্রাসঙ্গিক বিষয়কে নিয়ে তুলনা করা হয়ে যে সিদ্ধান্তটা করা হয়েছে, এই ধরনের আরোহে কিন্তু ওই কী বলে তোমার মন্দ উপমা নামক দোষ ঘটেছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আরোহ সংক্রান্ত দোষ। অর্থাৎ কি না, অবাধ, সোজা কথা যেটা, অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি আমরা কখনো কোনো আরোহের সিদ্ধান্ত গড়ে তুলি, প্রকৃতির একরূপতা নিয়ম আর কার্যকারণ নিয়মের সাহায্য না নিই, তাহলে যে দোষটা ঘটে থাকে সেটাই হচ্ছে আরোহ সংক্রান্ত দোষ। এবং এখানে আরোহ সংক্রান্ত দোষ বিভিন্নভাবে ঘটতে পারে, এবং কিভাবে কোনটা ঘটতে পারে সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। যে এই 6 রকম দোষ তো তোমাদের দেখিয়ে দিলাম, যে কি অবৈধ সামান্যীকরণ দোষ একটা হতে পারে, কাকতালীয় দোষ হতে পারে, মন্দ উপমা হতে পারে, তারপর অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ হতে পারে, তারপর সহকার্যকে কারণ বলে মনে করা দোষ হতে পারে, তাই তো? এরকম সব রকমই তোমাদের বলে দিলাম, তাই তো? এগুলো এবার তোমাদের কীভাবে আসবে, যুক্তি দিয়ে দেবে, যুক্তি দিয়ে বলবে এবার এখানে কী ধরনের দোষ ঘটেছে দেখাও। তোমাদের যুক্তিটা পড়ে দেখতে হবে, যে এটা আগে দেখতে হবে যে এখানে মিলের কোনো পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি না, কিংবা কোনো উপমা অনুসরণ করা হয়েছে কি না, তারপর তাতে কী দোষ ঘটেছে সেটা বের করে তোমাদের লিখতে হবে। এখন আমি তো এই পুরো আরোহ সংক্রান্ত আলোচনাটা তোমাদের সমস্যাগুলো আলোচনা করে দিলাম। এর পরের দিন তোমাদের যুক্তিগুলো লিখে, আমি কয়েকটা যুক্তি লিখে তোমাদের সেগুলো আমি কী ধরনের দোষ কীভাবে ঘটে আর কীভাবে লিখতে হয় পরের ক্লাসটা তোমাদের বলে দেবো। কেমন? আজকে এটুকুই থাক।